আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমরা গত ক্লাস পর্যন্ত হচ্ছে আমাদের 7 নাম্বার চেক শেষ হয়েছে। আজকে আমরা 8 নাম্বার চেক নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমাদের 8 নাম্বার চেকটা হচ্ছে রিএন্ট্রান্ট কর্নার চেক। রিএন্ট্রান্ট কর্নার চেকটা হচ্ছে আহ, এটা সব 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 ধরনের স্ট্রাকচারে দেওয়া লাগে না। যেই সমস্ত স্ট্রাকচারে যেই সমস্ত স্ট্রাকচারে এই ধরনের কর্নার থাকবে, যেই সমস্ত স্ট্রাকচারে এই ধরনের কর্নার থাকবে, কর্নার থাকলে ওই স্ট্রাকচারে রিএন্ট্রান্ট কর্নার চেকটা দিতে হবে। ঠিক আছে? কোন স্ট্রাকচারে যদি কর্নার থাকে তখন ওই স্ট্রাকচারের জন্য রিএন্ট্রান্ট কর্নার চেক দিতে হবে, আর যদি কর্নার না থাকে তাহলে চেক দেওয়া লাগবে না। তো এই চেকের ক্ষেত্রে, রিএন্ট্রান্ট কর্নার চেকের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এখানে যে ফিগার গুলো আছে, এই ফিগারগুলোতে খেয়াল করলে দেখবেন এখানে দুইটা টার্ম আছে। একটা হচ্ছে টোটাল লেন্থ, আর একটা হচ্ছে যেখান থেকে যেখান থেকে ডিসকন্টিনিউটি শুরু, এতটুকু, এটা হচ্ছে এ। ঠিক আছে? তাহলে টোটাল লেন্থ এবং যেখান থেকে কর্নার শুরু বা ডিসকন্টিনিউটি যেখান থেকে শুরু, এই দুইটার একটা রেশিও আছে। এই দুইটার একটা রেশিও আছে। সেই রেশিওটা কত? এই রেশিওটা হচ্ছে 0.15। টোটাল লেন্থ, বিল্ডিং এর টোটাল লেন্থ এবং হচ্ছে যেখান থেকে কর্নার শুরু, এই দুইটা রেশিও কত? রেশিও হচ্ছে 0.15। যদি 0.15 এর ভিতরে থাকে রেশিওটা, তাহলে আমরা ধরে নিব যে এখানে কোনো রিএন্ট্রান্ট কর্নারের ইফেক্ট নাই এবং এটা হচ্ছে একটা রেগুলার বিল্ডিং। আর যদি এটা 0.15 এর উপরে চলে যায়, তখন ধরতে হবে এখানে রিএন্ট্রান্ট কর্নার আছে, অর্থাৎ ইরেগুলারিটি আছে। তখন হচ্ছে এটাকে আমাদের ইরেগুলার বিল্ডিং হিসেবে ইরেগুলার বিল্ডিং হিসেবে আমাদের কাউন্ট করতে হবে, এবং ইরেগুলার বিল্ডিং এর জন্য আমরা যেভাবে ডিজাইন প্রসিডিউর আছে সেভাবে আমাদের ডিজাইন করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে, এখানে যেমন একটা স্ট্রাকচারের এই বরাবর যদি লেন্থ এই বরাবর যদি লেন্থ হয় 40 ফিট, এই বরাবর যদি লেন্থ হয় 40 ফিট, এবং যেখান থেকে কর্নার শুরু সেই লেন্থটুকু যদি হয় 5 ফিট, তাহলে রেশিও কত আসতেছে? রেশিও আসতেছে 0.125। তার মানে এখানে কোনো রিএন্ট্রান্ট কর্নার ইফেক্ট নাই। একইভাবে আমরা এই দিক থেকেও চেক করতে পারি। এই দিক থেকেও আমরা চেক করতে পারি। এই ডিস্টেন্সটা হচ্ছে এল, এই ডিস্টেন্সটা হচ্ছে এল, এবং এইখানে যে ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে এ। ঠিক আছে? তো এখান থেকেও আমরা একইভাবে এ বাই এল এর রেশিওটা চেক করে আমরা দেখতে পারি যে এখানে রিএন্ট্রান্ট কর্নারের ইফেক্ট আছে কিনা। তো যদি রিএন্ট্রান্ট কর্নার থাকে বা স্ট্রাকচারে এই ধরনের কর্নার যদি থাকে, সেক্ষেত্রে আমরা কয়েকটা ওয়েতে এই ডিজাইনটা করতে পারি। একটা হচ্ছে আমরা আইদার সেপারেশনটা আমরা এখানে স্ট্রাকচারটাকে আমরা সেপারেট করে দিতে পারি, সেপারেশন জয়েন্ট দিয়ে সেপারেট করে দিতে পারি, এটা একটা করতে পারি আমরা। অথবা যদি আমরা একই স্ট্রাকচার রাখতে চাই, সেক্ষেত্রে আমরা হয়তো এরকম কর্নার পয়েন্টে আমরা হয়তো শেয়ার ওয়াল দিতে পারি। ঠিক আছে? কর্নার পয়েন্টে আমরা তো শেয়ার ওয়াল দিতে পারি। এবং একই সাথে আমাদের যেটা করতে হবে, যদি আমাদের এই রিএন্ট্রান্ট কর্নারের ইফেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদের এটাকে ইরেগুলার বিল্ডিং এর জন্য আমাদের ডাইনামিক অ্যানালাইসিসের যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে, তখন হয়তো আমরা এটাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে? তো এটা গেল রিএন্ট্রান্ট কর্নার নিয়ে। এটা আমি আবারও বললাম, যেটা সব ধরনের স্ট্রাকচার লাগবে না। যদি আপনার স্ট্রাকচার যদি হয় রেক্ট্যাঙ্গুলার, তাহলে এই চেকের কোনো দরকার নাই, কারণ এখানে কোনো কর্নার নাই। ঠিক আছে? এখানে যে কয়েকটা শেপ দেখানো আছে, যদি এই টাইপের কোনো শেপ থাকে স্ট্রাকচার, তাহলে এই চেকটা আমাদেরকে দিতে হবে। আচ্ছা, সেটা গেল আমাদের 8 নাম্বার চেক। এরপরে 9 নাম্বার চেকটা হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি। 9 নাম্বার চেকটা হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি। এটা একটা প্লান ইরেগুলারিটি বা হরিজন্টাল ইরেগুলারিটি। আচ্ছা, তো ডায়াফ্রাম ডিসকন্টিনিউটির বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি। ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি বিষয়টা হচ্ছে, যদি কোনো একটা স্ট্রাকচারে, যেমন এটা একটা স্ট্রাকচারের ফ্লোর, এটা স্ট্রাকচারের একটা ফ্লোর বা ডায়াফ্রাম। এখন এই ফ্লোরের ভিতরে আপনার হয়তো এরকম ওপেনিং থাকতে পারে, হয়তো এই মাঝখানের জায়গাটা ভয়েড। ঠিক আছে? মাঝখানের জায়গাটা হচ্ছে ভয়েড বা ওপেনিং, আর এই বাকি জায়গাটুকুতে স্ল্যাব আছে। তাহলে এই যে মাঝখানে যে ভয়েড আছে, অনেক ধরনের স্ট্রাকচার এরকম দেখা যায়, যেখানে হচ্ছে রেক্টাঙ্গুলারও হতে পারে অথবা এটা সার্কুলারও হতে পারে। মাঝখান দিয়ে হচ্ছে এরকম ভয়েড। ঠিক আছে? তো এরকম রেক্টাঙ্গুলার হোক বা সার্কুলার হোক, যেটাই হোক,
এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে মাঝখানে যে ভয়েডটা আছে, মাঝখানে যে ভয়েড অংশটা আছে, এই ভয়েড অংশটা, এই ভয়েড অংশের যে এরিয়া, এখানে একটা ভয়েডও থাকতে পারে, একাধিক ভয়েডও থাকতে পারে। একাধিক একাধিক ভয়েড যদি থাকে সেক্ষেত্রে সবগুলা যেই ভয়েড আছে, সবগুলা যে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি আছে এইগুলার সামেশন করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে টোটাল যে ভয়েডের পরিমাণ, ভয়েডের যে এরিয়া, এই টোটাল ভয়েডের এরিয়া ম্যাক্সিমাম টোটাল যে স্ট্রাকচারের টোটাল যে ফ্লোরের এরিয়া আছে বা ডায়াফ্রামের এরিয়া আছে, এই ডায়াফ্রামের 50%-এর বেশি হইতে পারবে না, ঠিক আছে? আমি আবারও বলতেছি, মাঝখানে যেই ভয়েড থাকবে বা ওপেন স্পেস যেটা থাকবে একটা ফ্লোরের মাঝখানে, যেই ওপেনিং যেটা থাকবে, এই ওপেনিং এর পরিমাণ টোটাল যে ফ্লোরের যে এরিয়াটা আছে, এই ডায়াফ্রামের যে এরিয়াটা আছে, ডায়াফ্রামের এরিয়ার 50%-এর বেশি হইতে পারবে না। যদি 50%-এর বেশি হয় তখন এটাকে ধরতে হবে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি, ঠিক আছে? এটাকে ধরতে হবে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি এবং এটা একটা ইরেগুলারিটি। তাহলে এই ধরনের ইরেগুলারিটি থাকলে আমরা সব ইরেগুলারিটির ক্ষেত্রে আমাদের একই একই সাজেশন, যদি স্ট্রাকচার ইরেগুলারিটি থাকে আমরা হচ্ছে ডায়নামিক অ্যানালাইসিসের যে সমস্ত কন্ডিশন আছে সেগুলো চেক করব, ঠিক আছে? আর যদি এটা ভয়েডের পরিমাণ, ভয়েডের যে এরিয়া, ভয়েডের এরিয়া যদি কি হয়, স্ট্রাকচারের ডায়াফ্রামের এরিয়ার অর্ধেকের কম হয়, তাহলে এটা কোনো স্ট্রাকচারাল প্রবলেম না এবং এটা কোনো ইরেগুলারিটি না, ঠিক আছে? আচ্ছা, কেউ কিছু বলার থাকলে বলতে পারেন। হাই, হ্যাঁ, বলেন। এই এই ভয়েডটা কি আপনার বিল্ডিং এর টোটাল বটম থেকে রুফ পর্যন্ত হওয়া লাগবে? এটা রুফ পর্যন্ত হইতে পারে অথবা আপনার প্রতিটা ফ্লোরে আলাদা আলাদাও হইতে পারে। আপনার ধরেন যদি ফ্লোর প্ল্যান একই রকম থাকে তাহলে তো আপনার এই ভয়েডটা একেবারে টপ টু বটম সব জায়গায় থাকবে। আবার এমনও হইতে ধরেন, পারে আপনার হয়তো উপরের দিকের দুই তিনটা ফ্লোরে এরকম আছে, তাহলে ওই দুই তিনটা ফ্লোরও আপনার এই এই কনসিডারেশনের মধ্যেই আসবে। বুঝতে পারছেন? জি জি, যে 10 তলা বিল্ডিং আপনার প্রথম 4-5 তলা ভয়েড নাই, পরে 3-4 তলা ভয়েড করলো, সেক্ষেত্রে চেক দেওয়া লাগবে হ্যাঁ, নাকি? সেক্ষেত্রেও চেক করা লাগবে। সেক্ষেত্রে যদি আপনার যে ভয়েডটা আছে, এই ভয়েডটা মনে করেন আপনার ফ্লোর এরিয়া হচ্ছে 1000 স্কোয়ার ফিট, আপনার ভয়েডের পরিমাণ যদি মনে করেন 100 স্কোয়ার ফিট বা 200 স্কোয়ার ফিট পর্যন্ত হয়, তাহলে 50%-এর নিচে যেহেতু আছে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু 50%-এর উপরে গেলে তখন আপনাকে এটা ডাইনামিক অ্যানালাইসিসের ক্রাইটেরিয়া চেক করতে হবে। আর যদি এক একটা ফ্লোরে এক এক ধরনের ভয়েড থাকে, তাহলে এক একটা ফ্লোরের জন্য আলাদাভাবে বিবেচনা করতে হবে? আলাদা আলাদা বিবেচনা না, আপনি হচ্ছে যদি আপনার প্রত্যেকটা ফ্লোরে এরকম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে যেটা করতে পারেন, আপনি যদি আপনার কোন একটা ফ্লোরে আপনি দেখেন যেটা 50%-এর উপরে আছে, সেক্ষেত্রে আপনি টোটাল হুম, স্ট্রাকচারের জন্য ডাইনামিক অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে? হুম। আচ্ছা, সেইখানে স্ট্রাকচারের যে ডায়াফ্রাম বা স্ল্যাব যেটা থাকবে, ফ্লোর যেটা থাকবে, ফ্লোরের লেন্থ উইডথ আমরা বসাবো এখানে। ফ্লোরের লেন্থ উইডথ বসানোর পরে এখানে আমাদের যদি একাধিক ওপেনিং থাকে, সবগুলো ওপেনিং এর এরিয়া কতটুকু আছে সেটা আমরা এখানে ইনপুট দিলে আমাদের এটা 50%-এর বেশি আছে না কম আছে সেটা আমরা এখান থেকে দেখে, এটা আমরা জাস্ট হাতেও করতে পারি, এখান থেকে আমরা দেখে আমরা হচ্ছে এটা চেকটা করে ফেলবো, ঠিক আছে? সেটা হচ্ছে ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি চেক। এই চেকও সব স্ট্রাকচারে করা লাগবে না। যদি কোনো স্ট্রাকচারে এরকম হলো থাকে, মাঝখানে যদি ভয়েড থাকে বা ওপেনিং থাকে, তখন হচ্ছে এটা করা লাগবে। আদারওয়াইজ যদি নর্মাল আরসিসি বিল্ডিং হয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় যেগুলোতে কোনো ভয়েড নাই এরকম, সেক্ষেত্রে এগুলো করা লাগবে না, ঠিক আছে? বা চোখের অনুমানে দেখেও যদি বোঝা যায় যে এটা ভয়েডের পরিমাণ খুবই কম, সেই ক্ষেত্রেও করা লাগবে না। আচ্ছা, তো এটা গেল আমাদের 9 নাম্বার চেক। এরপরে 10 নাম্বার চেক হচ্ছে স্টোরি ড্রিফট চেক। স্পিড ড্রিফট থেকে আমরা করি না এর আগে? না, এর আগে আমাদের স্টোরি ড্রিফট চেক হয় নাই। ডিসপ্লেসমেন্ট, ওটা কি স্পিড ড্রিফট না? না। আচ্ছা, এখানে ড্রিফটের ক্ষেত্রে যেই টার্মগুলো আমাদের জানা থাকতে হবে সেটা হচ্ছে, ড্রিফট বলতে কি বোঝায়? ড্রিফট যেটা, শুধু ড্রিফট, শুধু ড্রিফট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? শুধু ড্রিফট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। শুধু ড্রিফট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর স্টোরি ড্রিফট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পাশাপাশি দুইটা স্টোরির, অ্যাডজাসেন্ট দুইটা স্টোরির, উপরে নিচে দুইটা স্টোরির রিলেটিভ যে ডিসপ্লেসমেন্টের পার্থক্য, ঠিক আছে? আবারও বলতেছি, স্টোরি ড্রিফট, শুধু ড্রিফট মানে হচ্ছে যে কোনো একটা, মনে করেন এটা আপনার রুফ ফ্লোর, এটা আপনার রুফ ফ্লোর, এটা হচ্ছে আপনার সাপোজ এটা হচ্ছে
9th ফ্লোর, এটা হচ্ছে 8th ফ্লোর। ঠিক আছে, তাহলে আপনার সাপোজ এই রুফ ফ্লোরের যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে এই রুফ ফ্লোরের জন্য ড্রিফট। ঠিক আছে, রুফ ফ্লোরের যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে রুফ ফ্লোরের জন্য ড্রিফট। নাইন্থ ফ্লোরের যে ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে 9th ফ্লোরের ড্রিফট বা ডিসপ্লেসমেন্ট, একই কথা। আর এই যে দুইটা ফ্লোরের, সাপোজ আপনার এই রুফ ফ্লোরে যে ড্রিফট যেটা পাইছেন বা ডিসপ্লেসমেন্ট যেটা পাইছেন, এটা যেহেতু এটা উপরে আছে, উপরের ফ্লোরের ডিসপ্লেসমেন্ট বেশি হবে, 9th ফ্লোরের ডিসপ্লেসমেন্ট তার থেকে একটু কম হবে। এই দুইটা ডিসপ্লেসমেন্টের যে পার্থক্য বা ড্রিফটের যে পার্থক্য এটাকে বলা হয় স্টোরি ড্রিফট। ঠিক আছে, পাশাপাশি দুইটা ফ্লোরের ড্রিফটের যে পার্থক্য সেটাকে বলা হয় স্টোরি ড্রিফট। আর এই যে এখানে মনে করেন আপনি একটা স্টোরি ড্রিফটের সামথিং একটা ভ্যালু পাইছেন, স্টোরি ড্রিফটের একটা ভ্যালু পাইছেন, এই স্টোরি ড্রিফটের ভ্যালুকে আপনি যদি এই যে ফ্লোরের যে হাইট আছে, এই দুইটা ফ্লোরের মাঝে যে ডিস্টেন্সটা বা ফ্লোরের যে হাইট আছে, এই হাইট দিয়ে যদি আপনি ভাগ করেন, আপনি এখানে যে স্টোরি ড্রিফটটা পাইছেন সেই স্টোরি ড্রিফটটাকে যদি আপনি ফ্লোরের হাইট দিয়ে ভাগ করেন, তাহলে আপনি যেই ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে ড্রিফট রেশিও। ঠিক আছে, এই টার্মগুলো নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যায়, এগুলো ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু বলি যে এখানে দুইটা ফ্লোরের যে ড্রিফটের পার্থক্য যেটা, সেটাকে বলা হয় স্টোরি ড্রিফট। স্টোরি ড্রিফটকে যদি আপনি এখানে হাইট দিয়ে ভাগ করেন, ফ্লোর হাইট দিয়ে যদি ভাগ করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে ড্রিফট রেশিও। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগতে পারে। তো এখানে আমরা যেটা করব, অ্যালাওয়েবল স্টোরি ড্রিফটের বিএনবিসি তে দুইটা লিমিট আছে। অ্যালাওয়েবল স্টোরি ড্রিফটের দুইটা লিমিট আছে, একটা হচ্ছে সিসমিক লোডের জন্য আর একটা হচ্ছে উইন্ড লোডের জন্য। ঠিক আছে, একটা হচ্ছে সিসমিক লোডের জন্য আর একটা হচ্ছে উইন্ড লোডের জন্য। তো আমরা এখানে দুইটাই একটা একটা করে দেখাবো। আমাদের এই 10 নাম্বার চেকটা হচ্ছে এটা সিসমিক লোডের জন্য স্টোরি ড্রিফট চেক, সিসমিক লোডের জন্য স্টোরি ড্রিফট চেক। সেখানে টেবিল নাম্বার 6 to 20। আচ্ছা, আর একটা কথা বলি, ইট্যাপসে ড্রিফটের ভ্যালু দেখা যায়, ইট্যাপসে ড্রিফটের ভ্যালু দেখা যায়। ইট্যাপসে যেটাকে ড্রিফট হিসেবে শো করে, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে ড্রিফট রেশিও। ঠিক আছে, এটা ড্রিফট না, এটা হচ্ছে ড্রিফট রেশিও, কিন্তু ইট্যাপসে এটাকে ড্রিফট হিসেবে শো করে। আচ্ছা, তো যাই হোক, এখানে হচ্ছে বিএনবিসি টেবিল নাম্বার 6 to 21, এখানে গেলে আমরা ড্রিফটের লিমিটটা পাবো। এটা হচ্ছে সিসমিক লোডের জন্য। তো সিসমিক লোডের ক্ষেত্রে এখানে অকুপেন্সি ক্যাটাগরির উপর ভাগ করে এখানে কয়েকটা লিমিট আছে। তো আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে 2, তাহলে এখানে অকুপেন্সি ক্যাটাগরি 2 এর আন্ডারে আমাদের কয়েক ধরনের স্ট্রাকচার আছে। একটা হচ্ছে যদি এটা আমাদের ছোট বিল্ডিং হয়, 4 স্টোরি অর লেস, যদি 4 তলা বা তার থেকে কম ছোট বিল্ডিং হয়, সেক্ষেত্রে আমাদের লো রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যদি মেশনরি ক্যান্টিলিভার শেয়ার ওয়াল টাইপের কোনো স্ট্রাকচার হয়, আদার মেশনরি শেয়ার ওয়াল স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আর এর বাইরে নর্মাল আমাদের যে সমস্ত আরসিসি স্ট্রাকচার থাকে, বিশেষ করে হাই রাইজ বিল্ডিং গুলো আমাদের অল আদার স্ট্রাকচারের মধ্যে পড়বে। ঠিক আছে, হাই রাইজ আরসিসি বিল্ডিং গুলো অল আদার স্ট্রাকচারের মধ্যে পড়বে, এবং এটার লিমিট হচ্ছে কত? এটার লিমিট হচ্ছে 0.02 ইন্টু এইচএক্স, 0.02 ইন্টু এইচএক্স। আচ্ছা, এই এইচএক্সটা হচ্ছে ফ্লোরের হাইট। তাহলে এখান থেকে আমাদের ফ্লোর হাইট তো আমাদের জানাই আছে, এখান থেকে আমরা ড্রিফটের লিমিটটা পেয়ে যাব। ড্রিফট লিমিট পাওয়ার পর এখন আমাদের ড্রিফটের ক্যালকুলেশন করতে হবে। ড্রিফটের ক্যালকুলেশনের জন্য বিএনবিসি তে এখানে ফর্মুলা দেওয়া আছে, ড্রিফটের ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা হচ্ছে সেকশন নাম্বার 2577। সেকশন নাম্বার 2577 এখানে গেলে আমরা হচ্ছে ড্রিফট ক্যালকুলেশনের জন্য, স্টোরি ড্রিফট ক্যালকুলেশনের জন্য যেই ফর্মুলা লাগবে সেই ফর্মুলা এখানে দেওয়া আছে। সেখান থেকে আমরা এগুলো সবগুলো ভ্যালু আমাদের জানা, সিডির ভ্যালু আমরা জানি, এগুলো আমরা অনেক আগে আলোচনা করছি। আই এর ভ্যালু আমরা জানি, ডেল্টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এগুলো আমরা জানি। তাহলে এখান থেকে আমরা ডেল্টা এক্স এর ভ্যালু পাবো। এবং আরেকটা আমাদের লাগবে, এটা হচ্ছে যদি আমাদের যে সাপোজ এটা যদি আমাদের 8 নাম্বার ফ্লোর হয়, এটা যদি 8 নাম্বার ফ্লোর হয়, এটা হচ্ছে 7 নাম্বার ফ্লোর। ঠিক আছে, তাহলে এই দুইটার যে পার্থক্য হবে সেটাই মূলত হচ্ছে আমাদের স্টোরি ড্রিফট। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এখানে যে এক্সেলটা আছে, এই এক্সেলে গিয়ে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের লাগবে আই এর ভ্যালু লাগবে, সিডির ভ্যালু লাগবে এবং অকুপেন্সি ক্যাটাগরি লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আই এর ভ্যালু এগুলো হচ্ছে আমরা যখন সিসমিক লোড অ্যাপ্লাই করছি, তখন এই ভ্যালুগুলো অলরেডি আমরা ইনপুট দিছি। ওই ভ্যালুগুলো আমরা জাস্ট এখানে একবার দেখে নিব যে আমাদের ভ্যালুগুলো কত আছে। এখানে আমাদের সিডির ভ্যালু আছে 5, আই এর ভ্যালু আছে 1। ঠিক আছে, সিডির ভ্যালু 5, আই এর ভ্যালু 1।
তাহলে এখান থেকে আমরা সিডির ভ্যালু হচ্ছে 5, আয়ের ভ্যালু হচ্ছে 1 বসাইলাম। এরপর অকুপেন্সি ক্যাটাগরি হচ্ছে আমাদের 2 নাম্বার অকুপেন্সি, রেসিডেন্সিয়াল বিল্ডিং। এই তিনটা ভ্যালু বসানোর পরে এখন আমাদের কি লাগবে, এখন আমাদের অ্যানালাইসিস করতে হবে। স্ট্রাকচার অ্যানালাইসিস করে আমাদের একটা ডায়াফ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্টের ভ্যালু লাগবে। আমি অ্যানালাইসিস দিলাম। অ্যানালাইসিস হয়ে গেলে আমরা হচ্ছে টেবিল থেকে এই ভ্যালুটা নিয়ে এক্সেলে বসাবো। আচ্ছা, অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে আমরা এখানে টেবিলে চলে গেলাম। টেবিল থেকে আমাদের কোন টেবিলটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে অ্যানালাইসিস রেজাল্ট থেকে জয়েন্ট আউটপুট ডিসপ্লেসমেন্ট ডায়াফ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্ট। ডায়াফ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এটা ইটিএফএস এর অন্যান্য ভার্সনে অন্য জায়গায় থাকতে পারে, একটু খুঁজে নিতে হবে অন্য কোনো ভার্সন পেলে। আচ্ছা, ডায়াফ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্টের এখান থেকে আমাদের কি কি লাগবে, আমাদের যেহেতু এটা সিসমিক লোডের জন্য আমরা চেকটা করতেছি, আমাদের সিসমিক লোডের রেসপেক্টে আমাদের যে ডিসপ্লেসমেন্ট আছে এই ভ্যালুটা আমাদের লাগবে, ঠিক আছে। সিসমিক লোডের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা লাগবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে লোড কেসটা চেঞ্জ করে আমরা এখান থেকে ইএক্স বা ইওয়াই একটা নিব। আমি এখান থেকে প্রথমে ইএক্সটা নিলাম এবং এখানে আমাদের স্টেপ গুলো আমি অ্যাসেন্ডিং করে দিচ্ছি। আচ্ছা, আমাদের প্রথম স্টেপটার জন্য যদি আমি নেই, আমি এখানে ইএক্স এর জন্য যখন নিব তখন আমাকে নিতে হবে ইউএক্স এর ভ্যালু, ঠিক আছে। এখানে লোড কেস যখন হবে ইএক্স, তখন এখানে আমাকে ভ্যালু নিতে হবে এক্স ডিরেকশনে যে ডিসপ্লেসমেন্ট সেটা নিতে হবে। আমি এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এখানে আমাদের যে ফ্লোর গুলো আছে ফ্লোর গুলো ইনপুট দিতে হবে। আমি এখানে ফ্লোর গুলো কপি করে নিলাম। এবার প্রত্যেকটা ফ্লোরের হাইট আমাদের যেহেতু সবগুলো হচ্ছে 10 ফিট করে, আমি সবগুলো 10 ফিট ইনপুট দিলাম। তাহলে এই ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পর এখানে আমাদের যে অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন, যে ফর্মুলা আমি একটু আগে দেখাইলাম সেই ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হয়ে আমাদের যেই কোড অনুযায়ী যে লিমিট, সেই লিমিট কত, সেই লিমিট হচ্ছে এখানে আমাদের লিমিট হচ্ছে 2.4 ইঞ্চি, ঠিক আছে। লিমিট হচ্ছে 2.4 ইঞ্চি এবং আমাদের আমাদের ডেল্টা এক্স এর পরিমাণ কত আসছে, এটা আমাদের 1 ইঞ্চি থেকে কম আছে, ঠিক আছে। এটা আমাদের লিমিট থেকে অনেক কম আছে, তার মানে আমাদের এখানে কোনো স্টোরি ড্রিফটের কোনো ইফেক্ট নাই, ঠিক আছে। তো যদি স্টোরি ড্রিফটের ইফেক্ট থাকে সেক্ষেত্রে কি করবেন, যেহেতু এটা একটা হচ্ছে প্ল্যান ইররেগুলারিটি বা হরিজন্টাল ইররেগুলারিটি, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এর আগেও টরশনাল ইররেগুলারিটি বা ইসেন্ট্রিসিটি এই সমস্ত জায়গায়ও কিন্তু আমরা দেখছি যে আমাদের যদি কখনো এরকম লিমিট ক্রস করে চলে যায় সেক্ষেত্রে আমাদের হাতে বেশ কয়েকটা ওয়ে থাকে। তো ওই যেই যেইভাবে আমরা হচ্ছে ওই চেক গুলা প্ল্যান ইররেগুলারিটির যে চেক গুলো আমরা সলভ করতে হয়, এক সিমিলার ওয়েতে আমাদের স্টোরি ড্রিফটের চেকে আমরা দেখি যে এটা লিমিটের বাইরে চলে যাবে, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেসমেন্টটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের
এক্স ডিরেকশনের জন্য আমি চেক করলাম, একইভাবে ওয়াই ডিরেকশনের জন্য আমি চেক করতে পারি। এখানে আমি লোড কেস নিব হচ্ছে ওয়াই, এবং আমাদের যখন ওয়াই নিব তখন এখান থেকে ওয়াই ডিরেকশনের ডিসপ্লেসমেন্টটা নিতে হবে। আমি কপি করে নিলাম, নিয়ে আমি হচ্ছে এখানে ওয়াই ডিরেকশনের ডিসপ্লেসমেন্টটা বসাতে। তাহলে এখান থেকেও যদি আমি দেখি, এখানে একই রকম আমাদের লিমিট হচ্ছে 2.4 ইঞ্চি, এবং এখানে আমাদের যে ডেল্টা এক্স এর পরিমাণ আমাদের 1 ইঞ্চি থেকে কম আছে, ঠিক আছে। তার মানে আমাদের লিমিট থেকে যেহেতু কম আছে, আমাদের এখানে কোনো স্টোরি ড্রিফটের ইফেক্ট নাই। আচ্ছা, একইভাবে আমাদের আরেকটা চেক আছে, সেটা হচ্ছে সিমিলার। এই চেকটাই আমরা হচ্ছে উইন্ডের জন্য দিতে পারি। এই চেকটা বেসিক্যালি হচ্ছে সিসমিকের জন্যই দিতে হয়। স্টোরি ড্রিফটের চেকটা বেসিক্যালি সিসমিকের জন্যই দিতে হয়। তারপরে বিএনবিসি কোডে উইন্ডের জন্য আলাদা একটা লিমিট দেয়া আছে, ঠিক আছে। বিএনবিসি কোডে উইন্ডের জন্য আলাদা একটা লিমিট দেয়া আছে। তো এটা হচ্ছে উইন্ডের লিমিটটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে বিএনবিসির সেকশন নাম্বার 1561। বিএনবিসির সেকশন নাম্বার হচ্ছে 1561। এখানে গেলে আমরা স্টোরি ড্রিফটের লিমিটটা পাবো, এটা হচ্ছে উইন্ডের জন্য। আচ্ছা, সেখানে এখানে মূলত এটাকে টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। টাইম পিরিয়ড যদি 0.7 সেকেন্ড থেকে যদি কম হয়, টাইম পিরিয়ড যদি 0.7 সেকেন্ড থেকে যদি কম হয়, তাহলে এটার স্টোরি ড্রিফটের লিমিটটা হচ্ছে কত? স্টোরি ড্রিফটের লিমিট হচ্ছে এটা, ঠিক আছে। আর টাইম পিরিয়ড যদি 0.7 সেকেন্ড থেকে বেশি হয়, তখন এটার স্টোরি ড্রিফটের লিমিটটা হচ্ছে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে 0.004 ইন্টু এইচ, এটা। তাহলে এখান থেকে প্রথমে আমাদের বের করে নিতে হবে যে স্ট্রাকচারের টাইম পিরিয়ড কত, ঠিক আছে। স্ট্রাকচারের টাইম পিরিয়ড কত? তাহলে স্ট্রাকচারের আমাদের এটা কিসের টাইম যদি বলতেন নাকি, এটা কি টাইম? এটা হচ্ছে স্ট্রাকচারের ফান্ডামেন্টাল টাইম, ন্যাচারাল স্ট্রাকচারাল পিরিয়ড। আচ্ছা, তো এখানে আমরা টাইম পিরিয়ডের ফর্মুলা আমরা জানি, এর আগে আমরা অনেকবার ক্যালকুলেশন করছি। তো এখান থেকে আমরা টাইম পিরিয়ডটা কত আছে আমরা দেখে নিতে পারি। আমরা এই সিসমিক লোড অ্যাপ্লাই করার সময় টাইম পিরিয়ড বসাইছি, সেখান থেকে আমাদের টাইম পিরিয়ড কত আছে? 0.66 সেকেন্ড, ঠিক আছে। টাইম পিরিয়ড হচ্ছে 0.66 সেকেন্ড। তাহলে এখান থেকে 0.66 সেকেন্ড যদি হয়, তাহলে আমাদের এটা হচ্ছে 0.7 সেকেন্ড থেকে কম, ঠিক আছে। 0.66 সেকেন্ড মানে 0.7 সেকেন্ড থেকে কম। তার মানে আমাদের এখানে 1 নাম্বার যে ইকুয়েশনটা আছে 0.005 ইন্টু এইচ, এটা হলো আমাদের লিমিট। এখানে এইচ যেটা, সেটা হচ্ছে বিল্ডিং এর হাইট। এইচ যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচারের টোটাল হাইট। তাহলে এখান থেকে আমরা যদি এই ফর্মুলার মধ্যে বসাই, সেখানে এখানে একটু একটু মডিফাই করে নিতে হবে। মডিফিকেশনটা কি? এখানে মডিফিকেশনটা হচ্ছে আমাদের এখানে যে টাইম পিরিয়ডের যে ফর্মুলাটা দেয়া, সেটা হচ্ছে আমরা জানি টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে সিটি ইন্টু এইচ এন পাওয়ার এম, ঠিক আছে। এটা হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা। সেখানে যে এখানে যে সিটির ভ্যালু যেটা ধরা, সেটা হচ্ছে মূলত মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য, ঠিক আছে। মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য সিটি এবং এম এর ভ্যালুটা ধরা এই ইকুয়েশনের মধ্যে। আমাদের যদি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম না হয়, ডুয়াল সিস্টেমের বা আদার কোনো ফ্রেম যদি হয়, সেক্ষেত্রে এটা একটু চেঞ্জ হবে, সেটা একটু কারেকশন করে নিতে হবে। এটা এটা এখন আসতে হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের জন্য, সেটা আমরা ইগনোর করতে পারি, এটা আমাদের ইগনোর করলেও চলবে। আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের লিমিট কত আসে। লিমিট হচ্ছে আমাদের স্ট্রাকচারের যদি হাইট হয় 10 ফিট করে, আমাদের 10টা ফ্লোর 100 ফিট, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর টোটাল হাইট। আর আমাদের ফর্মুলা হচ্ছে কত? 0.005 ইন্টু এইচ। তাহলে এখান থেকে আমরা লিমিট দেখি কত আছে। 0.005 ইন্টু এইচ। তাহলে আমাদের উইন্ডের রেসপেক্টে লিমিট হচ্ছে 6 ইঞ্চ, ঠিক আছে। উইন্ডের রেসপেক্টে লিমিট হচ্ছে 6 ইঞ্চ। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? আমরা আগের মতোই আমরা অ্যানালাইসিস রেজাল্টে চলে যাব। অ্যানালাইসিস রেজাল্টে গিয়ে আমরা জয়েন্ট আউটপুট থেকে স্টোরি ম্যাক্সিমাম ওভার এভারেজ ডিসপ্লেসমেন্টের টেবিলটা আমাদের লাগবে, ঠিক আছে। জয়েন্ট আউটপুট, এখান থেকে আমরা টেবিলে গেলাম, টেবিলে গিয়ে জয়েন্ট আউটপুট,
ডিসপ্লেসমেন্ট স্টোরি ম্যাক্সিমাম ওভার এভারেজ ডিসপ্লেসমেন্ট, এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে শুধু একটা টেবিল। ওকে, এখানে গিয়ে আমরা হচ্ছে কি করব, এখান থেকে আমরা লোড কম্বিনেশন, আমাদের উইন্ডের সার্ভিসিবিলিটি যে লোড কম্বিনেশন আছে সেটার রেসপেক্টে আমরা ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা নিব। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে আমরা লোড কেস থেকে আমরা চলে যাব হচ্ছে উইন্ড সার্ভিসিবিলিটির যে লোড কেস গুলো আছে, আমি এখানে প্লাস এক্সট্রা প্রথমে নিলাম, আর এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্টটা আছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা নিতে হবে। আমি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা কপি করে নিলাম। Okay, এরপর হচ্ছে এখানে আমাদের স্ট্রাকচারের স্টোরি এবং হাইট গুলো ইনপুট দিতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের লিমিটটা একটু এখানে এই এই জায়গার এক্সেলটা একটু কারেকশন করে নিতে হবে, আমি যেটা ম্যানুয়ালি দেখাই দিলাম। এখানে টাইম পিরিয়ডটা দেখবেন, টাইম পিরিয়ডটা দেখে যেই ফর্মুলা হবে সেই ফর্মুলা অনুযায়ী টোটাল যেই লিমিট সেটা ম্যানুয়ালি বের করে নেবেন। পয়েন্ট আমাদের এখানে যেহেতু 0.66 সেকেন্ড হচ্ছে টাইম পিরিয়ড, সেখানে আমাদের 1 নম্বর ফর্মুলাটা কাজ করবে 0.005 ইন্টু বিল্ডিং এর হাইট। তাহলে এখান থেকে আমাদের 6 ইঞ্চি হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। আর এখানে আসছে কত, এখানে আসছে হলো, এখানে আসছে অনেক কম, আমাদের অলমোস্ট এটা 1 ইঞ্চি বা তার থেকে কম আছে। তো এই যে আমাদের উইন্ডের ক্ষেত্রে সাধারণত খুব কম সময় গভর্ন করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের আর্থকোয়েকের জন্য স্টোরি ড্রিফট চেকটা কাজ করে। তো এটা আমি হচ্ছে একটা ডিরেকশন দেখাইলাম, একইভাবে আপনি হচ্ছে এখান থেকে উইন্ড সার্ভিসিবিলিটি বাকি যে ডিরেকশন গুলো আছে এগুলো আপনি চেক করে দেখবেন। ঠিক আছে, এখান থেকে ডিরেকশন ওয়াই এবং ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তো এখানেও আমাদের লিমিট থেকে অনেক কম আছে। সেই আমাদের এইখানেও আমাদের উইন্ডের রেসপেক্টও স্টোরি ড্রিফট চেকের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সাধারণত উইন্ডের থেকে আর্থকোয়েকের জন্য এটা বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়। সেই গেল আমাদের 11 নম্বর চেক, আমরা স্টোরি ড্রিফটের চেক দিলাম সিসমিক এবং উইন্ডের জন্য। আমাদের লাস্ট আরেকটা চেক আছে 12 নম্বর চেক। 12 নম্বর চেকটা হচ্ছে ওভারটার্নিং চেক। ওভারটার্নিং চেকের জন্য আমরা এখানে আমাদের কি কি লাগবে, ওভারটার্নিং চেকের জন্য আমাদের লাগবে হচ্ছে ডায়াফ্রামের সেন্টার অফ মাস, ডায়াফ্রামের সেন্টার অফ মাস, এবং লাগবে হচ্ছে আমাদের স্ট্রাকচারের ডেড লোড। ঠিক আছে, স্ট্রাকচারের ডেড লোড এবং ডায়াফ্রামের সেন্টার অফ মাস, এই দুইটা ভ্যালু আমাদের লাগবে। আচ্ছা, সেখান থেকে প্রথমে আমরা স্ট্রাকচারে যে টোটাল ডেড লোড আছে সেটার জন্য আমরা বেস রিঅ্যাকশনের টেবিলটাতে চলে যাব। এখান থেকে আমি আবার টেবিলে গেলাম, টেবিল থেকে আমি বেস রিঅ্যাকশনের টেবিলটাতে যাব। আচ্ছা, বেস রিঅ্যাকশন থেকে আমার লাগবে হচ্ছে টোটাল স্ট্রাকচারের ডেড লোড। তাহলে আমি এখান থেকে আলাদা আলাদা করে ডেড লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল তিনটা আলাদা আলাদা করে দেখতে পারি, অথবা এখানে আমাদের যে ডেড লোড কম্বো যেটা আছে ডেড লোড কম্বোটা দেখলেও হয়। এখানে আমাদের টোটাল ডেড লোড আছে, তাহলে আমাদের এখানে টোটাল ডেড লোড হচ্ছে এটা, এটা আমি কপি করে নিলাম। এটা হচ্ছে স্ট্রাকচারের টোটাল ডেড লোড। ঠিক আছে, এরপর আমাদের লাগবে সেন্টার অফ মাস, ডায়াফ্রামের সেন্টার অফ মাস। আমি এখানে অ্যাড টেবিল করে আরেকটা টেবিল অ্যাড করব, এখানে সেন্টার অফ মাস অ্যান্ড রিজিডিটি। এখান থেকে আমি সেন্টার অফ মাসটা নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে আমার এক্সসিএম, যেটা সেন্টার অফ মাস এক্স এবং ওয়াই ডিরেকশনে। এখান থেকে আমি আমাদের সবগুলো যেহেতু একই টাইপের ফ্লোর হওয়াতে আমাদের এখানে সবগুলো ফ্লোরের সেন্টার একই জায়গাতেই আছে। আমি এখান থেকে মাঝের যে কোনো একটা ভ্যালু নিয়ে নিলাম, আমি এক্স ডিরেকশনের জন্য এটা নিলাম, এবং ওয়াই ডিরেকশনের জন্য এটা নিলাম। Okay. তো এরপর আমাদের লাগবে হচ্ছে আমাদের টোটাল যে ল্যাটারাল ফোর্স আছে, বিশেষ করে আমাদের টোটাল যে সিসমিক ফোর্স আছে বা বেস শেয়ার আছে, টোটাল বেস শেয়ারটা আমাদের স্টোরি ওয়াইজ ডিস্ট্রিবিউট করলে যেই ল্যাটারাল ফোর্সটা দাঁড়ায় সেই ফোর্সের ভ্যালুটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা
স্টোরি রেসপন্স প্লটে চলে যাব, আমি এটা ক্লোজ করে দিলাম। আমাদের এখান থেকে লাগবে হচ্ছে স্টোরি রেসপন্স প্লট। আমি আরেকবার দেখাই দিই, এটা ডিসপ্লে থেকে আমাদের স্টোরি রেসপন্স প্লট, ঠিক আছে, ডিসপ্লে থেকে স্টোরি রেসপন্স প্লট। স্টোরি স্টোরি রেসপন্স প্লটে গেলে এখান থেকে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে অটো ল্যাটারাল লোড টু স্টোরেজ। অটো ল্যাটারাল লোড টু স্টোরেজ আমরা এখান থেকে টাইপটা চেঞ্জ করে অটো ল্যাটারাল লোড টু স্টোরেজ, অথবা আমরা ডায়াফ্রামও দিতে পারি, খুব একটা ডিফারেন্স নাই। আমরা অটো ল্যাটারাল লোড টু স্টোরেজ দিলাম, এবং আমাদের লোড কেস হবে কি, প্রথমে হবে আমাদের এক্স ডিরেকশন, তারপরে হবে ওয়াই ডিরেকশন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা আমাদের এটা মূলত হচ্ছে বেস শেয়ার, মানে আমাদের যে সিসমিক ফোর্স যেটা, সেই সিসমিক ফোর্সটা ফ্লোর ওয়াইজ কিভাবে কাজ করতেছে সেই ভ্যালুটা আমাদের লাগবে। এর আগে আমরা বেস শেয়ার যখন ক্যালকুলেশন করছি, তখন আমরা টোটাল যে ইএক্স এর যে ভ্যালুটা, টোটাল যে সিসমিক ফোর্স ইএক্স এবং ইওয়াই এর যে ভ্যালু, সেটা আমরা টেবিল থেকে নিয়েছিলাম। টোটাল যে আমাদের বেস শেয়ার যেটা, বা টোটাল যে আমার সিসমিক ফোর্স যেটা, সেই টোটাল সিসমিক ফোর্সটা এখানে হচ্ছে ফ্লোর ওয়াইজ ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে, ফ্লোর ওয়াইজ ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটাই মূলত হচ্ছে আমাদের অটো ল্যাটারাল লোড টু স্টোরেজ, এই ভ্যালুটা আমাদের এখানে লাগবে। তাহলে এখান থেকে আমরা টেবিল থেকে ভ্যালুটা নিব, আমরা এই ফরম্যাটেড অপশনে গেলাম, এই টেবিল থেকে ফরম্যাটেড, ঠিক আছে, টেবিল থেকে ফরম্যাটেড গেলাম। এখান থেকে আমি কি কি নিব, এখান থেকে আমার লাগবে হচ্ছে আমি রুফ ফ্লোর থেকে আমাদের রুফের উপরে দেখেন ভ্যালুগুলো খুবই সামান্য, এই জন্য আমি এগুলো কনসিডার করলাম না, আমি রুফ থেকে কনসিডার করলাম। তাহলে আমাদের আমি ফার্স্ট ফ্লোর পর্যন্ত নিলাম। রুফ ফ্লোর থেকে আমাদের ফার্স্ট ফ্লোর পর্যন্ত আমাদের ইএক্স যেটা, এক্স ডিরেকশনে আমাদের টোটাল সিসমিক ফোর্স বা বেস শেয়ার যেটা আছে সেটা আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে বসায় দিব, ঠিক আছে। এবং এটা হচ্ছে স্টোরি, আর এটা হচ্ছে স্টোরি হাইট। ওকে, তাহলে আমি এখানে স্টোরি নিলাম, স্টোরি হাইট নিলাম, এবং প্রত্যেকটা ফ্লোরে আমার কি পরিমাণ ল্যাটারাল ফোর্স আছে সেটা আমি এখানে ইটাপস থেকে কপি করে নিলাম। এটা হলো এক্স ডিরেকশনের জন্য। একইভাবে আমি ওয়াই ডিরেকশনের জন্য আমি ভ্যালুটা নিব। তাহলে ওয়াই ডিরেকশনের জন্য আমি এটা ক্লোজ করে দিলাম। আমার লোড কেস হচ্ছে এবার ইওয়াই, আমি ওয়াই ডিরেকশন নিলাম, এবং এখানে টেবিলে গিয়ে আমি ফরম্যাটেড অপশন থেকে আমি এখানে হচ্ছে ওয়াই ডিরেকশনের যে আমার বেস শেয়ার আছে সেটা আমি কপি করে নিলাম। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমার ল্যাটারাল লোড আমি নিলাম, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে যে ল্যাটারাল ফোর্স আছে সেটা আমি নিলাম। এবার আমি চেক করে দেখবো যে আমার স্ট্রাকচারের যে গ্রাভিটেশনাল লোড এবং স্ট্রাকচারের যে ল্যাটারাল লোড, এটার কারণে আমাদের এখানে কোনো ওভারটার্নিং এর ইফেক্ট আছে কিনা, ঠিক আছে, কোনো ওভারটার্নিং এর ইফেক্ট আছে কিনা। তাহলে আমরা প্রথমে এক্স ডিরেকশনটা দেখি। এক্স ডিরেকশনে আমাদের ওভারটার্নিং এর মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.5। ওভারটার্নিং মোমেন্টের ক্ষেত্রে মিনিমাম ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.5। তাহলে এখানে আমাদের অ্যাভেলেবল ফ্যাক্টর অফ সেফটি কত আছে, আমাদের আছে হচ্ছে 9 এর উপরে আছে। একইভাবে ওয়াই ডিরেকশনে যদি আমরা দেখি, আমাদের মিনিমাম হচ্ছে 1.5 থাকতে হবে, আমাদের এখানে অ্যাভেলেবল আছে 6। তার মানে আমাদের এই স্ট্রাকচারে ওভারটার্নিং এর কোনো ইফেক্ট নাই, ঠিক আছে। সাধারণত আমাদের যদি আরসিসি স্ট্রাকচারের একেবারে ভ্যাকেন্ট কোনো ফ্লোর না থাকে, একেবারে লোড নাই, এই ধরনের কোনো ফ্লোর যদি না থাকে, সেক্ষেত্রে আমাদের ওভারটার্নিং এর ইফেক্ট সচরাচর আসে না, ঠিক আছে। ওভারটার্নিং এর ইফেক্ট সচরাচর আসে না, কারণ স্ট্রাকচারে যে সেলফ ওয়েট যেটা থাকে বা ডেড লোড যেটা থাকে, শুধু সেলফ ওয়েটের রেসপেক্টেও যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলেও দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওভারটার্নিং এর ইফেক্ট থাকে না। আর এখানে সেলফ ওয়েটের পাশাপাশি আমাদের ফ্লোর ফিনিশ থাকতেছে, পার্টিশন ওয়াল থাকতেছে, এই সমস্ত কারণে দেখা যায় যে আমাদের এটা ফ্যাক্টর অফ সেফটিটা আমাদের 1.5 এর উপরে থাকে। তারপরে কোনো জায়গায় যদি আমাদের এটা ফ্যাক্টর অফ সেফটি 1.5 এর নিচে নেমে যায়, তাহলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে, ডেড লোড যেটা আছে, সেটা আমাদের আরো বাড়াইতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ডেড লোড বাড়ানোর জন্য যে সমস্ত প্রসিডিউর ফলো করা দরকার সেগুলো আমরা করতে পারি। তো এই পর্যন্ত গেল আমাদের 12 নাম্বার চেক। আর এই পর্যন্ত আমাদের স্ট্রাকচারের জন্য সার্ভিসিবিলিটি চেকের যে বিষয়গুলো থাকে তার অলমোস্ট সবগুলো আমরা কভার করছি। তো সবগুলো চেক সব স্ট্রাকচারে লাগে না, যেই চেক গুলো সব স্ট্রাকচারে লাগবে আমি এগুলো একটু মেনশন করে দেই। 1 নাম্বার যে চেকটা ছিল ডিসপ্লেসমেন্ট চেক বা ড্রিফট চেক, সেটা হচ্ছে সব স্ট্রাকচারে দিতে হবে। 1 নাম্বার যে চেকটা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট যেটা আর কি,
ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বা ড্রিফট চেক এটা সব স্ট্রাকচারে দিতে হবে। টর্শনাল ইরেগুলারিটি সব স্ট্রাকচারে দিতে হবে। সফট স্টোরি আপনি চেক করে দেখতে পারেন, যদি নিচের ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোর যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি সফট স্টোরি চেকটা করতে পারেন। পিডিএলটা চেক, যদি হাই রাইজ বিল্ডিং হয় পিডিএলটা চেক করতে পারেন। ইসেন্ট্রিসিটি চেকটা সব বিল্ডিং এ করতে হবে। বেস শেয়ার চেক সমস্ত স্ট্রাকচারে করতে হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যেই সমস্ত চেক গুলো সব স্ট্রাকচারে দেওয়া লাগবে সেগুলো হচ্ছে কি কি। 1 নাম্বার যে চেকটা আছে সেটা দিতে হবে। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট চেক সেটা দিতে হবে। টর্শনাল ইরেগুলারিটি দিতে হবে। সফট স্টোরি প্রয়োজন হলে দিতে হবে। পিডিএলটা প্রয়োজন হলে দিতে হবে। ইসেন্ট্রিসিটি সব স্ট্রাকচারে দিতে হবে। বেস শেয়ার সব স্ট্রাকচারে। মাস ইরেগুলারিটি প্রয়োজন হলে দিতে হবে। রিএন্ট্রান্ট কর্নার ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি এগুলো যদি স্ট্রাকচারে অ্যাভেলেবল থাকে দিতে হবে। আর সিসমিকের জন্য যে স্টোরি ড্রিফট এটা সব স্ট্রাকচারে দিতে হবে। উইন্ডের জন্য এটা দিতে চাইলে দিতে পারেন। ওভারটার্নিংটাও এটাও যদি হাই রাইজ বিল্ডিং হয় দিতে পারেন। আচ্ছা, সেই গেল আমাদের সার্ভিসিবিলিটি চেকের পার্ট শেষ। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে মেম্বার ডিজাইন শুরু করব। বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল এগুলো মেম্বার ডিজাইন শুরু করব আমরা নেক্সট ক্লাস থেকে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হাই, বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। এই যে অটো লাস্টে যে আমরা চেকটা করলাম, হ্যাঁ। আপনার এটা তো শুধুমাত্র সিসমিকের জন্য করলাম, তাই না? হ্যাঁ। কিন্তু উইন্ডের জন্য কি ওভারটার্নিং ইফেক্ট আসতে পারে না? ওভারটার্নিং চেকটা বেসিক্যালি আপনার হচ্ছে সিসমিকের জন্য বা বেস শেয়ারের জন্য মূলত চেক করতে হয়। আপনি চাইলে এটা উইন্ডোর জন্য করতে পারেন। উইন্ডোর জন্য চাইলে করতে পারেন, সমস্যা নেই। উইন্ডোর জন্য একইভাবে আপনার চেক করে আপনি হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে যেই উইন্ড লোড আপনি অ্যাসাইন করছেন সেই উইন্ড লোড তো আপনার জানাই আছে। ম্যানুয়াল ক্যালকুলেশন যখন আমরা করছি প্রত্যেকটা ফ্লোরে কি পরিমাণ উইন্ড লোড আমরা অ্যাসাইন করছি সেটা তো আমরা জানি। আমাদের তো ম্যানুয়াল জি জি। ক্যালকুলেশন করা আছে। ওই লোডটা আপনি এখানে বসাবেন। সিসমিক ফোর্সের জায়গায় আপনি ওই লোডটা শুধু বসাবেন। আর ডেড লোড তো স্ট্রাকচার ডেড লোড তো যা আছে তাই থাকবে। এটা দিয়ে আপনি চেক করে দেখবেন যে আপনার হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি আপনার 1.5 এর উপরে থাকে কিনা। ঠিক আছে, তাহলেই হবে। এবার সিসমিক বা ভূমিকম্প তো আপনার মানে মাটিতে আঘাত আনার আগে, তাহলে আমাদের যে লোডটা কেন নাইন ফ্লোরে কেন বেশি দেখাচ্ছে? আস্তে আস্তে উপরে যত যাচ্ছে বেশ শেয়ারের পরিমাণ তত আসতেছে, কারণ কি? যে কোনো ফোর্সের ডিস্ট্রিবিউশনই এভাবে হয়। যে কোনো ফোর্সের ডিস্ট্রিবিউশন, বিশেষ করে ল্যাটারাল ফোর্স আর কি, ল্যাটারাল ফোর্সের ডিস্ট্রিবিউশন গুলো ফ্লোর ওয়াইজ, ফ্লোরের হাইট বাড়ার সাথে সাথে এটার ইফেক্টও বাড়তে থাকে। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? ক্লাস কি কালকে হবে? বুঝতে পারি নাকি? নেক্সট ক্লাস কি কালকে হবে? না, আগামীকালকে হবে না। নেক্সট ক্লাস কবে হবে আমি এটা জানাই দিব, ঠিক আছে? গ্রুপে জানাই দিব। আচ্ছা আচ্ছা। আপনারা হচ্ছে প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো আমরা করছি এই ক্লাসগুলো প্র্যাকটিস ভালো মতো করতে থাকেন। কারণ যেহেতু আমি হচ্ছে এখন রুটিন ওয়াইজ ওইভাবে ক্লাস নিতে পারতেছি না, আপনারা প্র্যাকটিস গুলো করতে থাকেন। যেখানে প্রবলেম হয় আপনারা যেহেতু সময় পাচ্ছেন এগুলো সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে? আর কবে নেক্সট ক্লাস কবে হবে এটা আমি হয়তো আজকালের মধ্যে জানাই দিব গ্রুপে। ভাই আমাদের কি কোনো ভিডিও মিসিং আছে ইয়াতে, মানে আপনার ইউটিউব চ্যানেলটাতে? না না, মিসিং নাই। মিসিং থাকার তো কথা। আজকে কেউ একজন মনে হয় কমেন্টে লিখছিল যে মিসিং আছে 2টা, এটা কি? তাহলে তার সমস্যা, 13টা ভিডিও আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে ভাই, আজকের, হ্যাঁ বলেন। আপনাদের স্টোরি ডিরিফটটা করলাম, হ্যাঁ, হ্যাঁ, এটাতে পরিমাণটা আসছিল বা লিমিটটা, এটা কি দুইটা স্টোরির অ্যাডজাসেন্ট স্টোরির ডিরিফটের পার্থক্য এটা? লিমিটের মধ্যে তো ডেপ্থের পার্থক্য না। লিমিটের মধ্যে হচ্ছে আপনার লিমিটের মধ্যে যেটা সেটা তো লিমিট হলো হাইটের সাথে রিলেটেড।
দুইটা ফ্লোরের যেই ফ্লোর হাইট, যেটাই হাইটের উপর রিলেটেড হচ্ছে লিমিট। আর ক্যালকুলেশন আমরা যখন করলাম তখন হচ্ছে ক্যালকুলেশন করার যে ফর্মুলা সেখানে আমাদের লাগবে সাপোজ এই ফ্লোরের যে ড্রিফট বা এই ফ্লোরের যে ডিসপ্লেসমেন্ট আর এই ফ্লোরের যে ডিসপ্লেসমেন্ট, এই দুইটার যে পার্থক্য সেইটা, ঠিক আছে, সেইটা সেটা দিয়ে আমরা হচ্ছে চেক করে দেখবো যে কতটুকু স্টোরি ড্রিফট আছে। আর এখানে আমাদের যে সাপোজ সামথিং একটা ভ্যালু ছিল, আমাদের যে কোএফিসিয়েন্ট ছিল, কোএফিসিয়েন্টের সাথে আমাদের হচ্ছে আমাদের ফ্লোর হাইট, এটা হচ্ছে লিমিট, ঠিক আছে, এটা হচ্ছে লিমিট আর এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল কত আছে স্ট্রাকচারে। এই দুটো কম্পেয়ার করে আমরা দেখবো, যদি লিমিটের মধ্যে থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই। আর যদি এটা আমাদের লিমিটের বাইরে চলে যায়, আমাদের এখানে যে ফর্মুলা দিয়ে যে লিমিট আছে, এই লিমিটের বাইরে যদি চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার জন্য মেজার নিব। যে লিমিটটা আমরা যেটা পাই ওটা কি আপনার হচ্ছে যে, আহ, দুইটা দুইটা স্টোরির হচ্ছে ড্রিফটের পার্থক্য ওটা, বুঝিনি আপনার কথা কি। যে লিমিটটা পাচ্ছি হাইটের সাথে সম্পর্ক করে, হ্যাঁ, ওটা দ্বারা কি বোঝায় মূলত? লিমিট কোনটা এখানে দেখেন, লিমিট হচ্ছে কি এটা, এটার জি মধ্যে জি কি জি এটা। হাইট ছাড়া আর কিছু আছে? না না কিছু নাই। এটার মধ্যে তো হাইট ছাড়া আর কিছু নাই, তাহলে এখানে আপনার আর কি লাগবে? এটা বলছি হচ্ছে এর যে লিমিট, রেজাল্ট আমরা পাইতেছি। এটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে ফর্মুলা দিয়ে লিমিট আপনাকে বের করতে হবে। সাপোজ আপনি লিমিট পাইছেন এখানে কত, 2.4 ইঞ্চি। জি জি এখানে লিমিট পাইছেন 2.4 ইঞ্চি, ঠিক আছে। লিমিট 2.4 ইঞ্চি পাওয়ার পরে আপনার হচ্ছে এখানে এখানে যে ফর্মুলাটা দেয়া আছে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা ড্রিফট ক্যালকুলেশন করার ফর্মুলা, ঠিক আছে। জি ড্রিফট ক্যালকুলেশন করার ফর্মুলা, এখানে আপনি সিডি বসাবেন, এখানে আপনি আই এর ভ্যালু বসাবেন, এবং সাপোজ এটা হচ্ছে আপনার মনে করেন 9th ফ্লোরের যে ডিসপ্লেসমেন্ট আছে, 9th ফ্লোরের ডিসপ্লেসমেন্ট আপনি এখানে বসাইলেন, তাহলে এখান জি থেকে আপনি একটা ডেল্টা এক্স এর ভ্যালু পাবেন, ঠিক আছে। এরপর আপনি 9th ফ্লোরের পরে আপনি সাপোজ এই জায়গাতে সিডি এবং আই এর ভ্যালু তো আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে জি জি সাপোজ 8th ফ্লোরের যে ভ্যালু আছে, 8th ফ্লোরের যে ডিসপ্লেসমেন্ট আছে সেটা আপনি এখানে বসাইলেন। এখানে জি বসাইলে আপনি এখানে আরেকটা ভ্যালু পাবেন। তাহলে এই দুইটার ডিফারেন্স করলে আপনি কি পাবেন, ডেল্টা এক্স পাবেন। এই ডেল্টা এক্সটা, জি এই ডেল্টা এক্স এর যে ভ্যালু আর আপনি এর আগে যে লিমিট আপনার আছে, এই জি লিমিটের জি মধ্যে যদি ডেল্টা এক্স এর ভ্যালু থাকে তাহলে আপনার এটা কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন এবার? জি ভাই বুঝতে পারছি। আর কোনো জিজ্ঞাসা আছে কারো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।